আমার ক্রিকেট খেলার অভ্যাস ছিল। আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। আমি যখন গ্রামে থাকতাম তখন নদীতে মাছ ধরার অভ্যাস ছিল। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে অভ্যস্ত। আমি প্রতিদিন সকালের সতেজ বাতাসে হাঁটতে অভ্যস্ত। এই যে এই ধরনের বাক্য রয়েছে, এগুলো আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি সেটা শিখব আজকের এই লেসন থেকে। So hello everyone, this is Mukul Hossain, CEO of Mukul's Academy, and I welcome you all to your favorite platform, Mukul's. So আজকে আমরা শিখতে চলেছি what? Yes, আমরা আজকে শিখতে চলেছি used to এর ব্যবহার। সো আমি কিছুক্ষণ আগে যে বাংলাগুলো বললাম সেগুলো ব্যবহার করতে হলে, সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে গেলে আমাদের used to ব্যবহার করতে হবে। তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে যে স্পোকেন ইংলিশে used to বহুমুখী সাপ। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ান? এটার মিনিংটা আসলে কি? যে স্পোকেন ইংলিশে used to বহুমুখী সাপ, দ্যাট মিনস এই used toটা স্পোকেন ইংলিশে কতভাবে যে ব্যবহার হতে পারে সেটা আমরা আজকে শিখব। সো একাধিক ওয়েতে এই used to ব্যবহার হয়ে থাকে, এক এক রূপ ধারণ করে। সেই জন্য আমি বলেছি স্পোকেন ইংলিশে used to বহুমুখী সাপ। সেটা আমরা কিভাবে দেখব। সো উইদাউট ফার্দার আইডু লেটস গেট স্টার্টেড টুডেস লেসন। ইয়েস, ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন used to এখানে লেখা রয়েছে। সো used to এর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে যে অতীতে অভ্যেস ছিল কিন্তু এখন সেই অভ্যাসগুলো নেই। ঠিক আছে? সো অতীতে অভ্যেস ছিল এখন নেই, এটা বোঝাতে used to ব্যবহার হয়। আবার বর্তমানেও আমার কোনো অভ্যেস আছে সেটা বোঝাতেও আবার এই used to ব্যবহার হয়। সো তাহলে তো আমরা বলতেই পারি used to একটি বহুমুখী সাপ। ওকে, সো used to যে প্রথম ব্যবহার হয় সেটা হচ্ছে used to এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস বেস ফর্ম, দেন অবজেক্ট হয়। আবার used to এর পর V1, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন ing প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বিং প্লাস অবজেক্ট হয়। তার মানে আমরা এখানে দেখছি used to দুইভাবে ব্যবহার হতে পারে। used to এর পরে কখনো কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় প্লাস অবজেক্ট হয়, আবার কখনো কখনো ভার্ব প্লাস ing, আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় ing যুক্ত হয়, সো ing প্লাস অবজেক্ট হয়। সো প্রথমে আমরা শিখব যে used to এর পর কখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম আমরা ব্যবহার করব, দেন অবজেক্ট ব্যবহার করব। সো এটা আমরা আগে শিখব। সো চলুন তাহলে এটা আগে দেখা যাক। ইয়াস, সো আমরা used to এর পর তখনই ভার্বের বেস ফর্ম ইউজ করব সেটা যদি এমনটা হয় যে ধরুন এটা আমরা প্রথম ব্যবহার শিখছি, এটা আমি এভাবে দিলাম, হ্যাঁ, সাবজেক্ট প্লাস used to এরপর। ইয়েস, যদি সাবজেক্টের পরেই যদি used to থাকে, ঠিক আছে, সো সাবজেক্টের পরেই যদি used to থাকে তবেই আমরা তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম যেটাই বলি না কেন সেটা ব্যবহার করব, দেন আমরা অবজেক্ট ব্যবহার করব যেটা প্রাসঙ্গিক কথা সেটা। সো আমরা বুঝে গেলাম যে used to এর পর কখন V1 হয়, সেটা হচ্ছে সাবজেক্টের পরে যদি আমরা used to ব্যবহার করি তারপর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো প্রথম এক্সাম্পল, আমরা প্রথম যে স্ট্রাকচারটি রয়েছে সেইটার এক্সাম্পলটা আমরা আগে দেখে নিই। ধরুন আমি এই ধরনের বাক্য বলতে চাচ্ছি বা তৈরি করতে চাচ্ছি যে আই used to ক্যাচ ফিশ, আমি মাছ ধরতে অভ্যস্ত। হ্যাঁ, দ্যাট মিনস আমার মাছ ধরার অভ্যেস ছিল। এই পর্যন্ত মিনিং যদি আমরা বলি যে আই used to ক্যাচ ফিশ, সো এই used to ব্যবহার হয়েছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, ঠিক আছে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট। সো আমরা বুঝেই গেলাম যে যদি সাবজেক্টের পর সরাসরি used to থাকে তাহলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে। যেমন আই used to ক্যাচ ফিশ, আমার মাছ ধরার অভ্যেস ছিল। এখন এটার সাথে আমি আরেকটি অ্যাড করেছি, সেটা হচ্ছে আই used to ক্যাচ ফিশ when I lived in village, যখন আমি গ্রামে থাকতাম তখন আমার মাছ ধরার অভ্যেস ছিল। সো নেক্সট এক্সাম্পল ইজ দে used to play cricket when they were boys.
সো দে ইউজ টু প্লে ক্রিকেট, তাদের ক্রিকেট খেলার অভ্যেস ছিল when they were boys, যখন তারা বালক ছিল। দ্যাট মিনস এখানেও ইউজ টু ব্যবহার হয়েছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, তাই না? সো খুব ইন্টারেস্টিং সেন্টেন্স। অ্যান্ড এই যে আমি when, এই বাকি অংশ যে আমি ফিল আপ করেছি, এটার স্ট্রাকচারটাও আমি লিখে দিব, যাতে করে এই ধরনের বাক্য আপনি অনায়াসে তৈরি করতে পারেন, রাইট? ওকে, সো লাস্ট এক্সাম্পল ইজ আই ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যেস ছিল, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস ছিল, যেটা এখন আর নেই। সো এটা আমরা শিখলাম অতীতে অভ্যেস ছিল, এখন আর নেই। এগুলো সবগুলো অতীতে অভ্যেস ছিল, এখন আর নেই। এই যে মানে ইউজ টু, তারপরে V1, ঠিক আছে? এটা V1, এটাও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ সরাসরি সাবজেক্টের পরে ইউজ টু হয়েছে, সাবজেক্টের পরে ইউজ টু হয়েছে। এখন আপনারা যদি এইরকম বাক্য তৈরি করতে চান when দিয়ে, তাহলে আপনারা এইভাবে এটা করতে পারেন। এরপরে আমরা লিখে দিতে পারি আপনাদের সুবিধার জন্য যে অবজেক্ট ব্যবহার করব বা এক্সটেনশন, তারপর আমরা when কথাটা ব্যবহার করব, দেন about subject, দেন V2, দ্যাট মিনস ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট সিম্পল সেন্টেন্স, সিম্পল টেন্স, দেন অবজেক্ট অথবা এক্সটেনশন, রাইট? আমি প্রথমেই স্ট্রাকচারটি বলিনি, কারণ স্ট্রাকচারের কথা শুনলে অনেকের মনের মধ্যে কেমন যেন একটা ভয় ভীতি কাজ করে, ঠিক আছে? সো আমরা বুঝে গিয়েছি ইউজ টু এর পর কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এবার আমরা শিখবো যে ইউজ টু এর পর কখন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হয়। এখন আমরা সেটা শিখব, সেটাও খুবই ইজি। সো এটা আমরা তখনই আমরা ব্যবহার করব। সো এটা রুলস 2 যদি আমরা ধরি, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট নয়, এটা সম্পূর্ণটা আমি একটু মুছে দেই, সুন্দর করে লিখি, কারণ যেহেতু জায়গা হচ্ছে না। সো বি ভার্ব, সো বি ভার্ব বলতে আমরা সকলে জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? এই 5টা। সো তারপরে লিখে দিচ্ছি ব্র্যাকেটে ওয়্যার প্লাস ইউজ টু অবজেক্ট অথবা আইএনজি। ওকে, এবার আমি একবার বলে দিচ্ছি। সো দেখুন, এটা স্ট্রাকচারটা অনেক বড়, তাই না? ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি। সেটা হচ্ছে কি, প্রথমেই সাবজেক্ট থাকবে, তারপর যদি ভি ভার্ব থাকে, দ্যাট মিনস এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এর যে কোনো একটি যদি থাকে সাবজেক্টের পরেই, তখন আমরা ইউজ টু যে ব্যবহার করব, এই ইউজ টু এর পর কখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবো না, তখন হয়ে যাবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, পরে অবজেক্ট হবে আমরা যে কথাটা বলতে চাই। সো আমি আবারও বলছি, বিষয়টা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে আপনাদের, যে সাবজেক্ট প্লাস বি ভার্ব থাকে, যদি সাবজেক্টের পরে যদি বি ভার্ব দিতে চাই আমরা, বা থাকে যদি, যেমন আমি ইজ, আর, ওয়াজ, ওয়্যারের যে কোনো একটি, তারপরে আমরা যে ইউজ টু ব্যবহার করব, এই ইউজ টু এর পর সবসময় ভার্বের সাথে আইএনজি হবে, দ্যাট মিনস ভার্বিং হবে, দেন অবজেক্ট হবে। আর উপরেটাতে কিন্তু দেখুন সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার হয়েছিল, এই জন্য এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছিল, ঠিক আছে? ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখি যাতে করে আমাদের সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। সো আমি একটু কেটে দিচ্ছি। ওকে 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 আমি আইটা রেখে দিলাম, আই দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে ফেলে। সো যেমন আমি যদি বলি আই অ্যাম getting up early in the morning. ওকে, যেমন আমি বলে ফেললাম, রাইট, I am used to getting up early in the morning. ইয়েস, এখানে দেখুন am, তারপর used to চলে আসে, তারপর ভার্বিং, ঠিক আছে? এই যে যদি সাবজেক্টের পরে am থাকে অ্যান্ড তারপর যদি used to থাকে, তখন আমরা তারপরে যে কথাটা সেটা আমরা
ভার্বিং করে ফেলবো যখন আমরা সেন্টেন্স মেকিং করতে যাব। সো তখন এই বাংলাটার অর্থ দাঁড়াবে যে বর্তমানে আমার কোনো কিছুর অভ্যাস রয়েছে, যেমন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস, আমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস, বা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে থাকি, এটাই বোঝাচ্ছে যে অভ্যাস। হ্যাঁ, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস, আমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস। আমি এটা বলতে পারি সকালবেলা আমার সকালবেলা হাঁটতে অভ্যাস, মানে দ্যাট মিনস আমি প্রতিদিন সকালবেলা হাঁটি। ঠিক আছে, আমি তাহলে প্রত্যেক সকালবেলা হাঁটার অভ্যাস রয়েছে বা অভ্যাস, তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি। সেটা কীভাবে, যে আই অ্যাম ইউজ টু ওয়াকিং in the morning every day প্রতিদিন সকালে আমার হাঁটার অভ্যাস। দ্যাট মিনস কীভাবে বলবো, প্রতিদিন সকালে আমার হাঁটার অভ্যাস। তাহলে কি বলবো আমি, যে আই অ্যাম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং এভরিডে, প্রতিদিন সকালবেলা হাঁটার অভ্যাস। দ্যাট মিনস আমার প্রতিদিন সকালবেলা হাঁটার অভ্যাস। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে এম, ইজ, আর এই তিনটা যদি বলেন, তার মানে বর্তমানের যে কথা সেটা আপনাকে বোঝাবে। আর এখন এখানে যদি আমি ওয়াজ দেই, তাহলে মিনিংটা কি হবে, এখানে ওয়াজও আপনি দিতে পারেন। আমি ওয়াজ দিলাম, এটাতেও যদি আমি ওয়াজ দিই তাহলে কি হয় দেখি। তাহলে প্রথমটার আগে মিনিং দেখি, ওয়াজ দিলে কি হয়। ওয়াজ দিলে হবে অতীতে আমার অভ্যেস ছিল। ঠিক আছে, এরকম যেমন আই ওয়াজ ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে প্রতিদিন সকালবেলা উঠার অভ্যেস ছিল, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস ছিল। আর যদি এম দেয়, তার মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেস, মানে আমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেস। আর যদি ওয়াজ দেয়, তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেস ছিল। এটাতেও যেহেতু ওয়াজ দিয়েছি, তাহলে এটাই বাংলা অর্থ ধারণ করবে, আই ওয়াজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং এভরিডে, মানে প্রতিদিন সকালবেলা হাঁটার অভ্যেস ছিল, যদি ওয়াজ দেই। আর যদি আপনারা এই আর কখন ব্যবহারে আমরা জানি, সাবজেক্ট যদি প্লুরাল হয়, যেমন দের পরে আর হয়, তাহলে আমরা বলবো দে আর ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, তাদের সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস। আর যদি বলি ওয়ার কখন হয়, সাবজেক্ট প্লুরাল হলে, যেমন আমরা এটা বলতে পারি উই আর ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে আমাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। সো আশা করি বুঝতে পেরেছেন যে ইউজ টু কীভাবে বহুমুখী সাপ। ঠিক আছে, এটার আরও অনেক ব্যবহার রয়েছে। সো আমরা আজকে এই ব্যবহারটি শিখলাম। যদি আরও শেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। অ্যান্ড অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনিও যেমন শিখে উপকৃত হচ্ছেন, আপনার দ্বারা যেন আরও একজন শিখতে পারে, এতে করে আপনিও খুশি হবেন, এতে করে আমিও খুশি হব যে আমার মাধ্যমে বা আপনার মাধ্যমে আরও কেউ শিখতে পেরেছে। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে ইউজ টু এর পর কখন বারবার প্রেজেন্ট ফর্ম হয়, আর ইউজ টু এর পর কখন ভার্বিং হয়। আশা করি বুঝতে পেরেছেন। সো আর সাবস্ক্রাইবের কথা বলে বিরক্ত করব না। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে, অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।